বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লিখিত আমার ফাঁসি চাই বইয়ের এই পর্বে যা যা থাকছে: দুই বোনের ভাগাভাগি, শেয়ারবাজার কেলেঙ্কারি, আমার সাথে বেইমানি, বেসামাল। বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লিখিত আমার ফাঁসি চাই বইয়ের এই পর্বে দুই বোনের ভাগাভাগি। বর্তমানে বাংলাদেশের যিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, যার আঙ্গুলের হেলানে এদেশের বড় বড় ব্যবসা বাণিজ্য, উচ্চ পর্যায়ে চাকরি বাকরি নিয়ন্ত্রিত হয়, সরকারি, সামরিক, বেসামরিক, আমলা, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন যে যেখানেই আছেন, তাদের মধ্যে সবচাইতে শক্তিশালী ক্ষমতাধর সামরিক সর্বোচ্চ পর্যায় থেকে যে কোনো পর্যায় পর্যন্ত কর্মকর্তা কর্মচারী পদোন্নতি এবং বদলি যার মনোবাসনা বা ইচ্ছা অনুযায়ী হয়, সরকারি পর্যায়ের ব্যবসা বাণিজ্য পাওয়া না পাওয়া যার উপরে নির্ভর করে, এদেশের বৈধ অবৈধ সমস্ত টাকা পয়সা যার হাতে জমা হয়, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের ক্যাশিয়ার যিনি একমাত্র রাজনীতি ছাড়া গোটা দেশের অর্থনৈতিক একক হস্তে পরিচালনা করেন, যিনি এদেশের মানুষের জন্য বিন্দুমাত্র ভালোবাসা, মায়া, মমতা লেশমাত্র নেই যার, এদেশের মানুষকে শিয়াল কুত্তার জাত, নেবুখারামের জাত ছাড়া অন্য কিছু ভাবেন না, অন্য কিছু বলেন না, যিনি মাঝরাতে ঘুম ভেঙে গেলে অথবা রাত পোহালে যদি শুনতে পেতেন এদেশের 12 কোটি মানুষ সকলেই মহাপ্রলয়ে নিহত হয়ে গেছে, তাহলে খুশিতে আত্মহারা হয়ে যাবেন, যিনি সদা সর্বত্র এদেশের মানুষের অনিষ্ঠা, অমঙ্গল ছাড়া অন্য কিছু চিন্তা এবং কামনা করেন না, যিনি, তিনি আর কেউ নন। তিনি হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরের ছোট বোন শেখ রেহানা। 7 জুলাই 1996 সাল এর অপরাহ্নে তিনি এলেন গণভবনে। তারই বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসেই সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিৎকার করে বললেন, এই শেখ মুজিব কি তোমার একার বাপ? শেখ মুজিব কি আমার বাপ না? আমার ভাগ কই? আমি কি ভাগ পাই না? তুমি শুধু একা খাবে? আমিও সমান ভাগ চাই। আমার ভাগ কই? আমার 5টা মন্ত্রী নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাঁত কটমট করে বললেন, তুই মন্ত্রী দিয়ে কি করবি? টাকা চাস তো টাকা পেয়ে যাবি। বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা বললেন, আমি এত কিছু বুঝি না, আজই আমার 5 জন মন্ত্রী বানাতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, মন্ত্রী পাবি না, চালাইতেছি চালাইতে দে, যত টাকা দরকার পাবি, সব তুই নে। দুই বোনের চিৎকারের চোটে প্রধানমন্ত্রী 24 ঘন্টা সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর 64 জন অফিসারের সমন্বয়ে গঠিত এসএসএফ এবং সেনাবাহিনীর 16 সদস্যের একটি বিশাল দল পিজিআর এর ওই দিন ডিউটিতে থাকা সদস্যরা তাদের দায়িত্ব পালনে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের ইশারায় তাদের সরিয়ে নেন। এটা প্রধানমন্ত্রীর একান্তই নিজস্ব এবং পরিবারের ব্যাপার বলে ওভারলুক করার পরামর্শ দেওয়া হয়। আজই যদি আমার 5 জন মন্ত্রী না করো, তবে আমি আমেরিকা চলে যাব। যখন আসব তখন সমান ভাগ নিয়ে আসব, মনে রেখো। এই কথা বলে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা চলে গেলেন। পরবর্তী পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকায় গিয়ে চূড়ান্ত পর্যায়ে ভাগাভাগি এবং আপোষ রফা করে তার ছোট বোন শেখ রেহানাকে দেশে নিয়ে আসেন, এই শর্তে যে শেখ রেহানাই হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যাশিয়ার। সমস্ত টাকা পয়সা শেখ রেহানার হাত দিয়েই আসতে হবে এবং শেখ হাসিনার পর শেখ রেহানাই হবেন শেখ মুজিবের উত্তরসূরি। বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লিখিত আমার ফাঁসি চাই বইয়ের এই পর্বে শেয়ারবাজার কেলেঙ্কারি। 1996 সালের জুলাই মাসের মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার স্বামী শফিক সিদ্দিকী শেখ হাসিনার লাল রঙের নিশান পেট্রোল জিপ গাড়িতে এবং হলুদ নাম্বার প্লেট লাগানো 2টে টয়োটা গাড়িতে করে 2 জন শিখ, 3 জন মারোয়ারি ও 2 জন ভারতীয় বাঙালিকে সঙ্গে নিয়ে এসে প্রতি সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনের 5 নম্বর বৈঠকখানায় গুরুত্বপূর্ণ মিটিং করতেন। মিটিংয়ে বসার আগে শফিক সিদ্দিকী মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ঢাকার মতিঝিলের শেয়ার মার্কেটের বিষয়ে খোঁজখবর নিতেন। শফিক সিদ্দিকী প্রথমেই জানতে চাইতেন আজকে শেয়ার মার্কেটে কেমন ভিড় হয়েছিল। মোটরসাইকেল আরোহী বলতেন, মধুমিতা সিনেমা হলের বিপরীতে স্টক এক্সচেঞ্জের সামনে বেশ ভিড় দেখলাম। তখন শফিক সিদ্দিকী বলতেন, বর্তমানে শেয়ার ব্যবসা খুব ভালো ব্যবসা, শেয়ার ব্যবসা করবেন, শেয়ার কিনবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের বলবেন, বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে বলবেন শেয়ার কিনতে, শেয়ার কিনলেই লাভ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় গণভবনের 5 নম্বর বৈঠকখানায় প্রতি সন্ধ্যায় উক্ত ব্যক্তিদের সাথে মিটিং এর আগে মোটরসাইকেল আরোহীকে শফিক সিদ্দিকী একই প্রশ্ন, শেয়ার মার্কেটে আজকে কত লোক হয়েছে বা গেছে? মোটরসাইকেল আরোহী উত্তর, অনেক লোক হয়েছে। মতিঝিলের রাস্তা ভরে শফিক সিদ্দিকীর একই কথা, সবাইকে শেয়ার কিনতে বলবেন, শেয়ার কেনা খুবই লাভজনক ব্যবসা, কিনলেও লাভ। এভাবে দিন যেতে লাগলো। এক পর্যায়ে প্রতিদিন সরজমিনে শেয়ার মার্কেটের প্রকৃত অবস্থা দেখে সন্ধ্যায় গণভবনে এসে তা জানানোর জন্য মোটরসাইকেল আরোহীকে শফিক সিদ্দিকী দায়িত্ব দিয়ে দিলেন।
মোটরসাইকেল আরোহী প্রতি সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে গিয়ে শফিক সিদ্দিকীকে শেয়ার মার্কেটের বাস্তব অবস্থা জানাতে লাগলো। আর শফিক সিদ্দিকী তা জানার পর ভারতীয় শিখ, মারোয়ারি এবং বাঙালি ব্যবসায়ীদের সাথে গুরুত্বপূর্ণ মিটিং করতে থাকলেন। সত্যি শেয়ার কিনলেই লাভ, শেয়ার বিক্রি করাটা কোনো ব্যাপার না, কেনাটাই আসল ব্যাপার। আজ কোনো মতে শেয়ার কিনতে পারলে আগামীকাল আসতে না আসতেই তা চড়া দামে বিক্রি করা যাচ্ছে। শেয়ার কেনা নিয়ে প্রায় সারা দেশেই হইচই রই রই পড়ে গেছে। বাজারে প্রচুর ক্রেতা আছে, কিন্তু শেয়ার বিক্রেতা নেই। ক্রেতারা শেয়ার কেনার জন্য রাত দিন ঘুরে বেড়াচ্ছে। একদিন মোটরসাইকেল আরোহী শফিক সিদ্দিকীকে জানালেন, শেয়ার মার্কেটে আজ সবচাইতে বেশি ক্রেতা এসেছে। ইত্তেফাকের মোড়, হাটখোলা, অভিসার সিনেমা হল থেকে শুরু করে পুরো মতিঝিল, শাপলা চত্বর থেকে নটরডাম কলেজ ছাড়িয়ে গেছে। এ সকল এলাকায় যানবাহন বন্ধ রয়েছে, শুধু ক্রেতা আর ক্রেতা, বিক্রেতা নেই। শফিক সিদ্দিকী তার ভারতীয় ব্যবসায়ীদের নিয়ে গণভবনের 5 নম্বর বৈঠকখানায় নির্ধারিত মিটিংয়ে বসলেন। অন্যান্য দিনের তুলনায় আজকের মিটিং অনেক বেশি সময় নিয়ে চলল। অন্যান্য দিন যেখানে মিটিং হয় 1.5-2 ঘন্টা, সেখানে আজকের মিটিং হলো প্রায় 5.5 ঘন্টা। পরের দিন শেয়ার বাজারে আরও লোক বেশি হলো এবং শফিক সিদ্দিকী তার ভারতীয় ব্যবসায়ী বন্ধুদের নিয়ে দুপুর 3টা থেকে গণভবনের মিটিংয়ে বসেছেন। রাত 10টা পর্যন্ত একটানা মিটিং চলল। মিটিং শেষে ভারতীয়রা শফিক সিদ্দিকীর থেকে এমন করে করমর্দন ও বুকে বুক মিলিয়ে বিদায় নিল, তাতে মনে হলো এই বিদায় অন্যান্য দিনের মতো বিদায় নেওয়া নয়। তারপর দিন মতিঝিলের শেয়ার বাজারে শুধু বিক্রেতার ধাক্কাধাক্কি এবং চিৎকার শোনা গেল, কিন্তু শেয়ার ক্রেতা খুঁজে পাওয়া গেল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে শফিক সিদ্দিকী তার ভারতীয় ব্যবসায়ীদেরও দেখা গেল না। বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লিখিত আমার ফাঁসি চাই বইয়ের এই পর্বে সবার মুখ কালো। আজ 23শে জুন 1996 সাল সন্ধ্যা 7টায় বঙ্গভবনের দরবার কক্ষে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের কাছে প্রধানমন্ত্রী হিসাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শপথ নেবেন। ধানমন্ডি 5 নম্বর রোডের শেখ হাসিনার 54 নম্বর বাড়িতে শুধুমাত্র শেখ হাসিনা ছাড়া বাকি সবার মুখ কালো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পিতার ফুফাতো ভাইদের ছেলেরা নজিব আহমেদ নজিব, নাকিব আহমেদ মান্নু, কানিজ আহমেদ, এদের সবার মুখ কালো। এমন কালো যেন কালবৈশাখীর কালো মেঘ এদের মুখে ভর করেছে। এদের আরেক চাস্তো ভাই বাহাউদ্দিন নাসিম, সে তো ভোর হওয়ার আগেই শেখ হাসিনার বাসা ছেড়ে চলে গেছে। বাড়ির চাকর বাকর, পিয়ন, গাড়ির ড্রাইভার, বাবুচ্চি, এমনকি যারা দীর্ঘ 16-17 বছর শেখ হাসিনার সাথে থাকতে থাকতে শেখ হাসিনার আত্মীয়ের মতো হয়ে গেছে, শেখ হাসিনার পরিবারের সদস্য হয়ে গেছে, তাদের চোখেও জল, তাদের মুখও ভীষণ মলিন, ভীষণ কালো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিছুক্ষণ পরপর শুধু বলছেন, সবাই এমন শুরু করেছে যেন আমি মরে যাচ্ছি। আর ঘণ্টাখানেক পরেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন। অথচ তার বাড়িতে নেমে এসেছে ভীষণ গাঢ় শোকের ছায়া। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেই যাচ্ছেন, হ্যাঁ আমি কি মরে যাচ্ছি যে সবাই শোক শুরু করেছে? শেখ হাসিনার আত্মীয় সহ 2-3 জনকে এই শোকের কারণ কি জিজ্ঞাসা করলে তারা বললেন, বুঝেন না, উনি তো প্রধানমন্ত্রী হয়ে গেলেন, ওনার আখের তো গুছিয়েই নিলেন, আমাদের কি হবে? এখন তো উনি আমাদের খোঁজও নেবেন না। আমরা যে এত বছর এত কষ্ট করলাম তা মনেও রাখবে না। বলা হলো, প্রধানমন্ত্রী হয়ে ভুলে যাবেন কেন, মনে রাখবেন না কেন? নিশ্চয়ই মনে রাখবেন। ওরা জবাবে বলল, এখনো বোঝেন নাই তো কিরকম বেইমান, বুঝবেন। সন্ধ্যা 7টায় বঙ্গভবনের দরবার কক্ষে প্রবেশ করা হলো। আওয়ামী লীগের সমস্ত এমপিরা এসেছেন, বিচারপতিগণ এসেছেন, 3 বাহিনীর প্রধান এসেছেন, প্রশাসনের কর্মকর্তাগণ, গণ্যমান্য ব্যক্তিগণ সবাই এসেছেন। নতুন পায়জামা পাঞ্জাবি আর মুজিব কোট পরে এসেছেন ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ। তিনি সাধারণত মুজিব কোট পরেন না, কিন্তু তিনি তো নিশ্চিত যে তিনি আজ মন্ত্রিত্বের শপথ নিচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গত 17 ফেব্রুয়ারি তাকে মন্ত্রী বলে ঘোষণা দিয়েছেন। কাজেই তিনি আজ মুজিব কোট পরে এসেছেন। তিনি জনতার মঞ্চ তৈরি করেছেন, তিনি খালেদা জিয়ার সরকার পতন ঘটিয়েছেন, জনতার মঞ্চের নায়ক তো তিনিই। এই সমস্ত দিক দিয়ে ঢাকার মেয়র হানিফ আজকের অনুষ্ঠানের মধ্যমণি না হলেও কম গুরুত্বের না। বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লিখিত আমার ফাঁসি চাই বইয়ের এই পর্বে আমার সাথে বেইমানি অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী হিসাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শপথ নিলেন এবং বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হলেন। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রিসভার নাম ঘোষণা করলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাগ থেকে তার মন্ত্রী পরিষদের লিস্ট বের করছেন। ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ আস্তে আস্তে চেয়ার থেকে উঠেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রী পরিষদের নাম পড়তে একটু সময় লাগাচ্ছে। ঢাকার মেয়র হানিফ এমনভাবে আছেন যে তিনি না চেয়ারে বসে আছেন না দাঁড়িয়ে আছেন। তিনি মনে করছেন চেয়ারে বসে কি লাভ, এখনই তো উঠতে হবে। মন্ত্রী পরিষদের প্রথম নামটাই তার।
চেয়ার ছেড়ে দাঁড়াচ্ছেন না, এই জন্য যে দৃষ্টিকটু মনে হতে পারে। তাই তিনি আধা বসে আধা দাঁড়ানো অবস্থায় আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদের নাম পড়তে লাগলেন। প্রথম নামটা মেয়র হানিফের না, দ্বিতীয়টাও না, তৃতীয়টা চতুর্থটাও না, পঞ্চমটাও না, ষষ্ঠ সপ্তম অষ্টমটাও না, না না না। এরপর মেয়র মোহাম্মদ হানিফ কানায় কানায় শ্রোতা দর্শকে ভরা দরবার কক্ষের চেয়ারের দুই সারির মাঝখান দিয়ে দ্রুত বঙ্গভবন ত্যাগ করে বেরিয়ে যেতে থাকলে একজন তাকে পেছন থেকে হানিফ ভাই বলে জড়িয়ে ধরল। তিনি তাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে আমার সাথে বেইমানি, আমার সাথে বেইমানি বলতে বলতে বঙ্গভবন ত্যাগ করে চলে যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাসায় ফিরে রাতে খাবার খেতে খেতে বলেন, আজ আমার দুইটা আনন্দ, প্রধানমন্ত্রী হতে পারার আনন্দ, হানিফের বেইমানির প্রতিশোধ নিতে পারার আনন্দ। পরবর্তী পর্যায়ে মেয়র মোহাম্মদ হানিফ ডায়াবেটিক্স হাসপাতালে ভর্তি হয়ে সাংবাদিক ডেকে বলেন, কাউকে সম্মান না করেন অপমান করতে পারেন না। তারপর দাবি করলেন মিনি গভর্নমেন্টের, এরপর মেট্রোপলিটন অথরিটির। কিন্তু না, মেয়র হানিফের কিছুই পাওয়া হলো না, মন্ত্রিত্বও না, মিনি গভর্নমেন্টও না, মেট্রোপলিটন অথরিটিও না। বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লিখিত আমার ফাঁসি চাই বইয়ের এই পর্বে বেসামাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ধানমন্ডি ৫ নম্বর রোডের ৫৪ নম্বর বাসায় ফিরে এসে তার জন্য নতুন সরকারি বাসা পছন্দ করার জন্য আত্মীয় স্বজনদের বললেন। শুরু হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বাসা পছন্দ করা। প্রথমেই দেখা হলো রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধা, তারপর দেখা হলো এরশাদের আমলে শুরু হয়ে খালেদা জিয়ার আমলে শেষ হওয়া জাতীয় সংসদ সহ বহুল আলোচিত ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩০ নম্বর হেয়ার রোডের বাসাটি। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা, মেঘনা এবং অবশেষে করতোয়া। বহু চিন্তাভাবনা, আত্মীয় স্বজনের সাথে অনেক আলাপ আলোচনার পর শেরেবাংলানগর সংসদ ভবনের পশ্চিম পাশের ক্রিসেন্ট লেকের পশ্চিমে বিশাল আকারের দুর্গের ন্যায় করতোয়াকে পছন্দ করা হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা শেখ মুজিবের আমলে তার অফিস ছিল এখানে। তখন এই ভবনকে বলা হতো গণভবন। পুনরায় এই ভবনের নাম গণভবন দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন করা হলো। ৩রা জুলাই ১৯৯৬ রাত ৯টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গণভবনে এসে উঠলেন। গণভবনে এসে তিনি সোজা দ্বিতীয় তলায় চলে গেলেন। দ্বিতীয় তলায় শোবার রুম দেখলেন, খাবার রুম দেখলেন, বসার রুম দেখলেন, আরও ৮-১০টা রুম দেখলেন। প্রতিটা রুমের ২৬ ইঞ্চি রঙিন টেলিভিশন এবং আধুনিক আসবাবপত্রে সুচারুরূপে সাজানো। রাত বেশি হয় বিশাল প্রাসাদের বিশাল আয়তনের নিস্তালার অংশটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখতে পারলেন না, ঘুমিয়ে পড়লেন। পরের দিন ৪ঠা জুলাই ঈদের দিন ছোট ছোট ছেলেমেয়েরা যেমন খুব ভোরে উঠে গোসল টোসল ছেড়ে নতুন কাপড় চোপড় পরে খুশির ঠেলায় বেড়াতে বের হয়, ঠিক একই রকমভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব ভোরে উঠে গোসল টোসল সেরে নতুন শাড়ি পরে ৭টা বাজার আগেই তার কার্যালয়ে চলে গেলেন। ফিরলেন দুপুর প্রায় ১টায়। গণভবনের নিস্তালায় ঢুকতেই হাতের ডান দিকের অর্থাৎ নিস্তালার পশ্চিম পাশের ৩ নম্বর রুমে ঢুকলেন। সঙ্গে ছিলেন চাচি, মানে শেখ হেলালের মা। এই ৩ নম্বর রুমটিতে ঢুকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসামাল হয়ে গিয়ে এক চিৎকার দেন, ওরে চাচি রে, এত বড় টেবিল বলে লাফ দিয়ে শেখ হেলাল এমপির মাকে জড়িয়ে ধরে বললেন, ভৈরা গোষ্ঠীকে খবর দেন, এই টেবিলে খাইতে হবে। চাচি বললেন, ভৈরা গোষ্ঠী আসলে টেবিল ভরবি না নে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, তাহলে টুঙ্গিপাড়ার মানুষেরে খবর দেন, এই টেবিলে খাইতে হবে। প্রধানমন্ত্রীর চিৎকারে তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনীর বিশেষ দল এসএসএফ এবং পিজিআরের সদস্যরা এগিয়ে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুপ করে যান এবং চাচিকে সঙ্গে নিয়ে উপরে চলে যান। গণভবনের ৩ নম্বর রুমটি একটি বিশাল রুম। এই বিশাল রুমে ডিম্ব আকৃতির একটি বিশাল টেবিল রয়েছে এবং এই বিশাল টেবিলের চারদিকে প্রায় ২০০ রিভলভিং চেয়ার রয়েছে। এই ৩ নম্বর রুমটি খাওয়ার বা ডাইনিং রুম নয়, এটি আসলে একটি কনফারেন্স রুম। এই বইয়ের পরবর্তী পার্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন।